আজ মালয়েশিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী, যাবেন চায়নাও। বেইজিং এর সাথে আলোচনায় প্রাধান্য পাবে তিস্তা মহাপরিকল্পনা। 15 চুক্তি ও সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা। বন্ধ ও লোকসানির রাষ্ট্রায়ত্ত কারখানা চালু করতে বিনিয়োগকারীদের সব ধরনের সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর। বাধা পেরোতে একসাথে কাজ করার আহ্বান। এবং আমেরিকার প্রতি আস্থা রাখলে দীর্ঘমেয়াদে ভুল হবে না বললেন রাষ্ট্রদূত। বাইরের কেউ ঠিক করে দেবে না বাংলাদেশের পররাষ্ট্রনীতি, মন্তব্য প্রধানমন্ত্রীর উপদেষ্টার। স্বাগত সকালের বুলেটিনে, আমি সওদা ইসলাম। শুনছিলেন সংবাদ শিরোনাম, চলে যাচ্ছে বিস্তারিত সংবাদে। 6 দিনের রাষ্ট্রীয় সফরে আজ মালয়েশিয়া ও চায়নার উদ্দেশ্যে ঢাকা ছাড়বেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার এই সফরে মালয়েশিয়ার শ্রম বাজারে বাংলাদেশের অগ্রাধিকার, আসিয়ানে অন্তর্ভুক্ত হতে দেশটির সহযোগিতা সহ বেশ কয়েকটি বিষয়ে আলোচনা হবে। পাশাপাশি 5 দিনের চায়না সফরে প্রাধান্য পাবে তিস্তা মহাপরিকল্পনা, বাণিজ্য ও সামরিক নিরাপত্তা সহ নানা গুরুত্বপূর্ণ বিষয়। সই হতে পারে 2টি চুক্তি ও 13টি সমঝোতা স্মারক। দায়িত্ব নেওয়ার 4 মাস পর প্রথম রাষ্ট্রীয় সফরে মালয়েশিয়া ও চায়না যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকালে প্রধানমন্ত্রীর সফর নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলন করেন পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম। পররাষ্ট্রমন্ত্রী, প্রবাসী কল্যাণ মন্ত্রী সহ 27 জন সফর সঙ্গী নিয়ে আগামীকাল মালয়েশিয়া যাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 21 ও 22 জুন মালয়েশিয়া সফর করবেন তিনি। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান আগামী 21 থেকে 22 জুন 2026 তারিখে মালয়েশিয়ার সরকারি সফর করবেন। 22 জুন পুত্রজায়ায় 2 দেশের প্রধানমন্ত্রীর একান্ত এবং 2 দেশের দ্বিপাক্ষিক বৈঠক হবে। আলোচনায় থাকবে কৃষি, শিক্ষা, কর্মী নিয়োগ, রোহিঙ্গা প্রত্যাবাসন সহ নানা বিষয়। সেমিকন্ডাক্টর শিল্প, কৃষি, শিক্ষা ও জনযোগাযোগ সহ বিভিন্ন ক্ষেত্রে 2 দেশের মধ্যে অধিকতর সহযোগিতা স্থাপনের বিষয়ে আলোচনা হবে। বিশেষত মালয়েশিয়ার বিভিন্ন সেক্টরে নতুন বাংলাদেশি কর্মী নিয়োগের অনুরোধ, অধিক সংখ্যক পেশাজীবী নিয়োগ এবং বাংলাদেশি কর্মীদের দক্ষতা উন্নয়নের বিষয়টি গুরুত্বের সাথে আমরা তুলে ধরব। এছাড়া বলপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিক রোহিঙ্গাদের প্রত্যাবাসনে মালয়েশিয়া সহ আসিয়ান সদস্য রাষ্ট্রসমূহকে অধিকতর সক্রিয় ও কার্যকর ভূমিকা রাখার জন্য আমরা জোরালো অনুরোধ করব। 22 তারিখ রাতেই মালয়েশিয়া থেকে চায়নার ডালিয়ানে পৌঁছাবেন তারেক রহমান। 23 তারিখ ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে অংশ নেবেন প্রধানমন্ত্রী। সেখানে বেশ কয়েকটি দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানের সাথে বৈঠকের কথা রয়েছে তার। 17তম অ্যানুয়াল মিটিং অফ দি নিউ চ্যাম্পিয়ন্স, যা আন্তর্জাতিক অঙ্গনে সামার ডাভোস হিসেবে অধিক পরিচিত, তাতে অংশগ্রহণের জন্য আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানিয়েছেন। ডালিয়ানের আনুষ্ঠানিকতা শেষে 25 জুন বেইজিংয়ে চায়নার প্রধানমন্ত্রীর সাথে বৈঠক করবেন তারেক রহমান। স্বাক্ষর হবে 2টি চুক্তি সহ 13টি সমঝোতা স্মারক। সফরের শেষ দিন বৈঠক হবে দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং এর সাথে। হিজ এক্সেলেন্সি মিস্টার লি কিয়াং এর সাথে একটি দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হবেন, যেখানে 2 দেশের স্বার্থ সংশ্লিষ্ট সকল বিষয় এবং ভবিষ্যতে এই সম্পর্ক আরো কিভাবে এগিয়ে নেওয়া যায় সে বিষয়ে বিশদ আলোচনা হবে। বৈঠকের পর উভয় দেশের প্রধানমন্ত্রীর উপস্থিতিতে বাংলাদেশ এবং চীনের মধ্যে বেশ কয়েকটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হবে। প্রধানমন্ত্রীর এই সফরে বাংলাদেশ চায়নার কৌশলগত সম্পর্ক আরও বৃদ্ধির পাশাপাশি আলোচনায় গুরুত্ব পাবে তিস্তা মহাপরিকল্পনা সহ সমন্বিত নদী ব্যবস্থাপনার বিষয়গুলো। তিস্তা তো আলোচনা হবেই বলে আমি ধারণা করি। আমরা তো তুলবো সে প্রসঙ্গ। সেছাড়া অন্যান্য নদী ব্যবস্থাপনা বা ওয়াটার ম্যানেজমেন্টের ক্ষেত্র থেকে আরো আলোচনা বিস্তৃত হবে। ক্রয় বিক্রয় করবো কিনা এই সফরে, সেটা মনে হয় ওই লিডারশিপ পর্যায়ে ওইগুলো আসলে যে আলোচনা হয় না। নিশ্চয়ই আমরা দ্বিপাক্ষিক সামরিক সহযোগিতা যেটা আছে সেটা নিয়ে আলোচনা করব। চায়নার প্রেসিডেন্ট শি জিনপিং এর দেয়া 4টি গ্লোবাল ইনিশিয়েটিভকে বাংলাদেশ ইতিবাচকভাবে দেখলেও তাতে অংশ নেওয়ার সিদ্ধান্ত এখনো হয়নি বলে জানান পররাষ্ট্র সচিব। ঝুমি রহমান, ওয়ান নিউজ, ঢাকা।
বন্ধ ও লোকসানি রাষ্ট্রায়ত্ত কারখানা চালু করতে আগ্রহী বিনিয়োগকারীদের সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে দেশি বিদেশি বিনিয়োগকারীদের জন্য আয়োজিত এক রোড শোতে ব্যবসায়ী নেতাদের উদ্দেশ্যে বক্তব্য দিতে গিয়ে এ আশ্বাস দেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, একটি রাজনৈতিক সরকারের প্রধান দায়িত্ব হলো প্রতিবন্ধকতা দূর করা এবং চ্যালেঞ্জ মোকাবেলার পথ তৈরি করা। একা সরকারের পক্ষে এ কাজ সম্পন্ন করা সম্ভব নয়, তবে ধীরে ধীরে এবং পরিকল্পিতভাবে সমস্যার সমাধান করা সম্ভব বলেও জানান তারেক রহমান। বলেন, সমস্যা আছে, চ্যালেঞ্জও আছে, সবাই একসঙ্গে কাজ করলে এসব বাধা অতিক্রম করা সম্ভব। অনুষ্ঠানে ব্যবসায়ী নেতা ও বিনিয়োগকারীদের সামনে ৪৪টি কারখানার বিস্তারিত তথ্য উপস্থাপন করা হয়। আমেরিকার প্রতি আস্থা রাখলে দীর্ঘমেয়াদে কখনোই ভুল হবে না। প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম রাষ্ট্রীয় সফরের ঠিক একদিন আগে এমন ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন আমেরিকার রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন। শনিবার পররাষ্ট্রনীতির সাথে বৈঠক শেষে তিনি এ মন্তব্য করেন। অন্যদিকে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির বলেছেন, বাংলাদেশের পররাষ্ট্রনীতি বাইরের কেউ ঠিক করে দেবে না। সাপ্তাহিক ছুটির দিন হলেও ৪টি দেশের রাষ্ট্রদূত ও হাই কমিশনার পররাষ্ট্রমন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাৎ করতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আসেন। দুপুর ১টার দিকে আসেন আমেরিকার রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন। এরপর পর্যায়ক্রমে আসেন জাপান, ব্রিটেন এবং সুইডেনের দূত। প্রায় ১ ঘণ্টা বৈঠকের পর বেরিয়ে যাবার সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে বৈঠকটিকে একেবারেই হালকাভাবে উপস্থাপন করে ইঙ্গিতপূর্ণ কথা বলেন আমেরিকার রাষ্ট্রদূত। তিনি বলেন, পররাষ্ট্র মন্ত্রণালয়ে তিনি গুরুত্বপূর্ণ কারণে এসেছেন। গত রাতে বিশ্বকাপ ফুটবলে আমেরিকা অস্ট্রেলিয়াকে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে চলে গেছে। তাই পররাষ্ট্রমন্ত্রী ও সব বাংলাদেশিকে উৎসাহ দিতে এসেছেন যাতে তারা আমেরিকার সাথে থাকে। এরপরই তিনি বলেন, আমেরিকার প্রতি আস্থা রাখলে দীর্ঘমেয়াদে কেউ কখনো ভুল করবে না। Last night, the United States won a resounding victory over Australia in the World Cup, moving on to the next round. So I was here to encourage the foreign minister and all Bangladeshis to support the United States in the World Cup going forward, because you can never go wrong in the long run in betting on the United States. Thank you very much. প্রধানমন্ত্রীর মালয়েশিয়া ও চায়না সফরের ঠিক একদিন আগে আমেরিকার রাষ্ট্রদূতের এই কূটনৈতিক বার্তা ঠিক কিসের ইঙ্গিত তা নিয়ে প্রশ্ন ওঠে সংশ্লিষ্ট মহলে। তবে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা জানান, বাংলাদেশের এখন বিশ্বের সবার সাথে সবচেয়ে দারুণ কূটনৈতিক সম্পর্ক রয়েছে। দেশের স্বার্থে এবং প্রয়োজনে দ্বিপাক্ষিকভাবে যখন যেখানে যেতে হবে সেখানেই যাবে বাংলাদেশ। আমাদের দেশের ইন্টারেস্টে যখন যাইতে হবে যুক্তরাষ্ট্রে, আমরা যুক্তরাষ্ট্রে যাব। যখন আমাদের যাইতে হবে বেজিংয়ে যাব। যখন আমাদের যাইতে হবে, যখন টেম্পারেচার ডাউন হবে, যখন কন্ডিউসিভ অ্যাটমসফিয়ার হবে, আমরা ইন্ডিয়াতেও যাব, অসুবিধা নাই। মানে বিভিন্ন জায়গায় যাব, মিডল ইস্টে যাব। তো উই উইল গো অন দ্য বেসিস অফ আওয়ার ন্যাশনাল ইন্টারেস্ট। আমাদেরকে তো কে কখন যাইতে হবে তো ওরা আমাদেরকে নোবডি উইল ডিকটেট। প্রথম রাষ্ট্রীয় সফর হিসেবে প্রধানমন্ত্রীর মালয়েশিয়া ও চায়না সফর বাংলাদেশকে কূটনৈতিকভাবে গুরুত্বপূর্ণ করে তুলবে বলে মনে করেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক এম শাহিদুজ্জামান। বরং বাংলাদেশ একটা অ্যাক্টিভ প্লেয়ার। এই সফরের মাধ্যমে আমরা কিন্তু আন্তর্জাতিক কূটনীতিতে একটা অ্যাক্টিভ প্লেয়ার হিসেবে নিজেদের প্রমাণ করতে পারবো। ভারত আমাদেরকে তখন শ্রদ্ধার চোখে দেখবে, যেখানে আমাদের পররাষ্ট্রনীতি একেবারেই পদদলিত হয়েছিল ভারতের অধীনে। সেখান থেকে আমরা এই মালয়েশিয়া আর চীন সফরের মাধ্যমে বাংলাদেশ একটা নতুন আশার আলো দেখতে পাচ্ছে। আমরা একটা মধ্যবর্তী শক্তি হিসাবে সামরিক সামর্থ্যকে আরো অনেক গুণ বাড়াবো। রবিবার বিকেলে 6 দিনের রাষ্ট্রীয় সফরে মালয়েশিয়া যাবেন প্রধানমন্ত্রী। 22শে জুন রাতে মালয়েশিয়া থেকে 5 দিনের সফরে চায়না যাবেন তিনি। ঝুমি রহমান, ওয়ান নিউজ, ঢাকা। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেছেন, আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয়, এটা একটা মাফিয়া পার্টি। রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ এই দলটির প্রতিষ্ঠাবার্ষিকী কেন্দ্র করে অস্থিতিশীলতার আশঙ্কা জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সারা দেশে পুলিশকে সতর্ক থাকতে বলা হয়েছে। গত মঙ্গলবার সকালে রাজধানীর আদাবরের একটি দোকানে ঢুকে বিকাশ এজেন্ট শফিকুল ইসলামকে প্রকাশ্য কুপিয়ে টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা। ঘটনার 12 ঘণ্টার মধ্যে পুলিশ ছিনতাই চক্রের 4 সদস্যকে আইনের আওতায় আনে। এই অভিযানে 2 পুলিশ সদস্য আহতও হন। জীবন বাজি রেখে কাজ করা সেই পুলিশ সদস্যদের সহ বিভিন্ন কাজে সফলতার জন্য 15 জন পুলিশ সদস্যকে সম্মাননা দিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
আজকে 15 জনকে আমরা পুরস্কৃত করছি আনুষ্ঠানিকভাবে। শনিবার সচিবালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেন, সংযুক্ত আরব আমিরাতের সরকারের কাছে সাবেক আইজিপি বেনজির আহমেদের বিরুদ্ধে থাকা সকল মামলার নথি পাঠানো হয়েছে। দেশটির সরকার যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে খুব শিগগিরই তাকে ফিরিয়ে দেবেন বলে আশা প্রকাশ করেন স্বরাষ্ট্রমন্ত্রী। সমস্ত কাগজপত্র, ওয়ারেন্ট, মামলার বিবরণী সহ এখানে অনেক কাগজ দিতে হয়, সেগুলো আবার আরবিতে ট্রান্সলেট করতে হয়। ইট টুক অনলি 3 days, 30 দিন না। এটাই হচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বর্তমান গতি। তা আমরা আশা করি ইউএই গভর্নমেন্ট যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে খুব শিগগির তাকে ফেরত দেওয়ার ব্যবস্থা করবে। আমরা পার্সুয়েশনে থাকবো। এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকীকে কেন্দ্র করে অস্থিতিশীলতা সৃষ্টির শঙ্কা আছে, তাই সারা দেশে পুলিশকে সতর্ক থাকতে বলা হয়েছে। আমরা তো পলিটিক্যালি বলি যে ইট ইজ নো পলিটিক্যাল পার্টি, এটা একটা মাফিয়া পার্টি। তো তারা বাংলাদেশে উশৃঙ্খলা অস্থিরতা সৃষ্টি করতে চাইবে, তো পুলিশ বাহিনী তার দায়িত্ব পালন করবে, সেজন্য অ্যালার্ট করা হয়েছে সারা দেশে। এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পুরস্কারের পাশাপাশি পুলিশের যে সকল সদস্য নিষ্ক্রিয় থাকবে, দায়িত্বে অবহেলা করবে, দুর্নীতি করবে, জনস্বার্থে কাজ না করে অনিষ্ট করবে, তাদেরকে শাস্তির আওতায় আনা হবে। সেই বিষয়ে আমরা কঠোর থাকব। নয়ন আদিত্য, ওয়ান নিউজ, ঢাকা। বিএনপি কখনোই একদলীয় শাসন ব্যবস্থায় বিশ্বাস করে না বলে জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, গণতন্ত্র প্রতিষ্ঠা ও রক্ষার জন্য বিএনপি গত 5 দশক ধরে আন্দোলন সংগ্রাম করে আসছে। শনিবার মুন্সিগঞ্জের চর কিশোরগঞ্জ এলাকায় একটি ঝুঁকিপূর্ণ কাঠের সেতু পরিদর্শন শেষে এ কথা বলেন বিএনপি মহাসচিব। জামায়াত ইসলামের সমালোচনা করে তিনি বলেন, তারা গণতন্ত্রে বিশ্বাস করে না। তারেক রহমানের মালয়েশিয়া ও চায়না সফর প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, প্রধানমন্ত্রীর সফরে দ্বিপক্ষীয় সম্পর্ক ও কূটনৈতিক বিষয়গুলো বেশি গুরুত্ব পাবে। স্থানীয়দের জনদুর্ভোগ নিরসনে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন তিনি। পরে জুলাই আন্দোলনে নিহতদের কবর জিয়ারত করেন মির্জা ফখরুল। আমরাই একমাত্র দল যারা গণতন্ত্রের জন্য গত 50 বছর ধরে আমরা লড়াই করে আসছি, সংগ্রাম করেছি। তারেক রহমান সাহেব তিনি গণতন্ত্রের প্রতিষ্ঠার জন্য বিদেশে নির্বাচিত অবস্থায় ছিলেন এবং জনগণের সমর্থনে 2/3 ভোটে তার দল নির্বাচিত হয়েছে। সুতরাং আমাদের গণতন্ত্র নিয়ে কেউ প্রশ্ন করতে গেলে এটা তার জন্য সমীচীন হবে না। এছাড়া জামাতে ইসলাম তো আপনার একটা রেজিমেন্টেড পলিটিক্যাল পার্টি, তারা তো গণতন্ত্রে বিশ্বাস করে না। আরেকটি অনির্বাচ্য বিপ্লবের জন্য প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়েছেন বিরোধী দলীয় নেতা ও জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। শনিবার বিকেলে খুলনা সার্কিট হাউস ময়দানে 11 দলীয় ঐক্যের সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আহ্বান জানান। গণভোটের রায় বাস্তবায়ন, জনদুর্ভোগ নিরসন এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের দাবিতে এ সমাবেশের আয়োজন করা হয়। দুর্নীতি, চাঁদাবাজ ও দলীয় প্রভাবমুক্ত মানবিক বাংলাদেশ করতে যুব সমাজের প্রতি আহ্বান জানান জামায়াত আমির। দলের সেক্রেটারি জেনারেল গুলাম পরোয়ার বলেন, গণভোটের রায় বাস্তবায়ন না হলে রাষ্ট্রের প্রয়োজনীয় সংস্কার কার্যক্রম এগিয়ে নেওয়া সম্ভব নয়। তিনি বলেন, জুলাই সনদের আইনি ভিত্তি নিশ্চিত করা এখন সময়ের দাবি। দুনিয়ার বুকে স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসাবে মাথা তুলে দাঁড়ানোর জন্য হবে আগামীর বিপ্লব। দুর্নীতি মুক্ত, চাঁদাবাজ মুক্ত একটি মানবিক বাংলাদেশ গড়ার জন্য আমি যুব সমাজের প্রতি আরেকবার প্রাণ খুলে আহ্বান জানাচ্ছি। 11 দলের লোকদের অধিকার নির্বাচনী আসনগুলোতে বিভিন্ন ক্ষেত্রে বৈষম্য, বরাদ্দ, এমপিদের নামে মিথ্যা গুজব ছড়িয়ে আমাদেরকে ছোট করলে খুলনা বিভাগের মানুষ কিন্তু ছেড়ে কথা বলবে না। দেশ ও সমাজের ভালো মন্দ উঠে আসে বিতর্ক প্রতিযোগিতার মধ্য দিয়ে। তাই এই প্রতিযোগিতাকে শিক্ষা কারিকুলামে বাধ্যতামূলক করার কথা শিক্ষা মন্ত্রণালয়কে জানানো হবে। শনিবার বিকেলে ইউএনডিপি ও ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি আয়োজিত বিতর্ক প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে একথা জানান তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। তিনি বলেন, বিতর্ক প্রতিযোগিতাকে আন্দোলনে রূপান্তরিত করা যায়, এর মধ্য দিয়ে সমস্যাগুলো তুলে আনা সম্ভব হয়। বিতর্ক এমন একটি কাজ যা একই সঙ্গে মানুষকে বিনোদন দেয় এবং সৃষ্টিশীলতাকে উৎসাহিত করে। প্রতিযোগিতায় এবার 36টি বিশ্ববিদ্যালয়ের 48টি দল অংশ নেয়। বিজয়ী হয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়।
শিক্ষা কারিকুলামের মধ্যে বাধ্যবাধকতায় রূপান্তরিত করা যায় কিনা এটা সকলের কাছে চিন্তা করার জন্য আমি আবেদন করছি। এবং এই লক্ষ্যে যদি আপনাদের পক্ষ থেকে একটা আন্দোলন থাকে, তাহলে ক্যাবিনেটের মেম্বার হিসাবে শিক্ষামন্ত্রীকে সহ আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সহ সকলকেই আমার বিশ্বাস যে আমি তাদেরকেও কনভিন্স করতে পারবো। 5 বছর ধরে বন্ধ রাষ্ট্রায়ত্ত চিনিকল, শ্যামপুর সুগার মিলস। আর আর্থিকভাবে দুর্বল, সীমিত উৎপাদনে চলছে সোনারগাঁও টেক্সটাইল। অথচ পুঁজিবাজারে 3 সপ্তাহে কোম্পানিগুলোর শেয়ার দর বেড়েছে 70 থেকে 160% পর্যন্ত। নেই কোনো মূল্য সংবেদনশীলতার তথ্য। তাহলে কেন বাড়ছে শেয়ারের দাম? উত্তর খুঁজতে তদন্তে নেমেছে নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি। লেনদেনে বড় বিচ্যুতি দেখা দিলে বিনিয়োগকারীদের সতর্ক থাকার পরামর্শ বিশ্লেষকদের। মরিচা ধরা মেশিন, আগাছায় ঢেকে যাওয়া ট্রাক, যন্ত্রপাতি, এটাই শ্যামপুর সুগার মিলসের বর্তমান চিত্র। টানা লোকসানে থাকায় 5 বছর আগে বন্ধ হয়ে যায় রংপুরের এই চিনিকলটি। কিন্তু বাস্তবতার সঙ্গে যেন কোনো মিল নেই পুঁজিবাজারে তালিকাভুক্ত এই কোম্পানিটির শেয়ার দরে। ঢাকা স্টক এক্সচেঞ্জের তথ্য বিশ্লেষণে দেখা যায়, গত 3 সপ্তাহে শ্যামপুর সুগার মিলসের শেয়ার দাম বেড়েছে প্রায় 72%। 19 মে কোম্পানিটির শেয়ার দর ছিল 138 টাকা 90 পয়সা, যা 9 জুন 238 টাকা 90 পয়সায় পৌঁছায়। এই অস্বাভাবিকতার কারণে লেনদেন সাময়িক স্থগিত হয়। এখন তো আছে মেশিনারি জিনিস, অবশ্যই মেরামত করলে হয়তো ভালো হবে। টিন তো শেষ হয়ে গেছে। সোনারগাঁও টেক্সটাইল, বরিশালের এই কোম্পানিটিতে শ্রমিক অসন্তোষ, দুর্বল আর্থিক অবস্থা ও উৎপাদনও চলছে সীমিত পরিসরে। অথচ 3 সপ্তাহে কোম্পানিটির শেয়ার দর বেড়েছে 161.19%। গত 10 মে শেয়ার মূল্য ছিল 33 টাকা 50 পয়সা, তা 9 জুনে বেড়ে দাঁড়ায় 83 টাকা 40 পয়সা। বিনিয়োগকারী আমরা তো বিভ্রান্ত হয়ে আমি শেয়ারটা কিনলাম, কেনার পর দেখা যাচ্ছে আপনি সেটা সাসপেন্ড করে দিলেন। এখন ক্ষতিগ্রস্তটা কে হলো? মূল্য সংবেদনশীল তথ্য নেই, ব্যবসায়িক উন্নতিও হয়নি। তাহলে কেন অস্বাভাবিকভাবে বাড়ছে শেয়ারের দাম? অনুসন্ধান বলছে, রাজধানীর মতিঝিল কেন্দ্রিক বিভিন্ন ব্রোকার ও ডিলারদের যোগ সাজশে সমন্বিত কারসাজিতেই এই লেনদেন চলে। অভিযোগ রয়েছে ইনসাইডার ট্রেডিংয়েরও। সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশন বলছে, কোম্পানিগুলোর লেনদেনে সিকিউরিটিজ আইন ভঙ্গ হয়েছে কিনা তা তদন্ত করে দেখা হচ্ছে। কোম্পানিটার যে আর্থিক প্রতিবেদন জমা দিচ্ছে না বা কোম্পানিটা বন্ধ রয়েছে, ইনভেস্টিগেশন করে দেখতে চাই যে এখানে প্রকৃতপক্ষে কোনো ম্যানিপুলেশন রয়েছে কিনা। সিরিয়াল ট্রেডিং, সার্কুলার ট্রেডিং, ফ্রন্ট রানিং, মানে বিভিন্ন ধরনের যেই ফ্রডুলেন্ট অ্যাক্টিভিটিস হয় সেকেন্ডারি মার্কেটে ট্রেডিং নিয়ে, সেটা আছে কিনা, এইগুলো দেখার জন্যই আমরা তদন্ত দিয়ে থাকি। কোনো কোম্পানির প্রকৃত ব্যবসায়িক অবস্থার সঙ্গে শেয়ার দরের বড় ধরনের বিচ্যুতি দেখা দিলে বিনিয়োগকারীদের সতর্ক থাকার পরামর্শ বিশ্লেষকদের। যখন ট্রেডিংটা একটু দেখছে অস্বাভাবিক বৃদ্ধি পাচ্ছে, তখন ট্রেডিং বন্ধ করে দিতে পারে, যাতে করে ফার্দার মানুষের লাভ না হয়। বেশ কিছু লোক যারা কিনছে, বিক্রি করছে, ম্যানিপুলেট করছে, তারা কিন্তু বেনামিতে বেশি। এই যারা ম্যানিপুলেটর তারা কিন্তু সামনে আসছে না। দীর্ঘ ইনভেস্টিগেশন করে কোথায় অরিজিনাল ফান্ড এটা বের করা হতে যেতে পারে, কিন্তু এটা অনেক সময় খুব সহজ না। তদন্তে কারসাজির প্রমাণ পেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে 6 মাস থেকে 1 বছর পর্যন্ত সময় লেগে যায় বিএসইসির। একরামুল ইসলাম খান, ওয়ান নিউজ, ঢাকা। আমেরিকার সঙ্গে প্রাথমিক শান্তি চুক্তি নিয়ে আলোচনা করতে সুইজারল্যান্ড পৌঁছেছে ইরানের উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল। শনিবার রাতে সুইজারল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে ইরানি প্রতিনিধি দলের পৌঁছানোর বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এক এক্স বার্তায় সুইজারল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, আমেরিকার সঙ্গে স্বাক্ষরিত সমঝোতা স্মারক বাস্তবায়নের অংশ হিসেবে এই আলোচনার আয়োজন করা হয়েছে। এই বৈঠক কেন্দ্র করে এর মধ্যে বর্গেনস্টক রিসোর্টে বিভিন্ন দেশের কূটনীতিকদের অংশগ্রহণে একটি প্রস্তুতিমূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সুইজারল্যান্ডের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম RTS জানিয়েছে, আমেরিকা ও ইরানের কারিগরি প্রতিনিধি দলের পাশাপাশি মধ্যস্থতাকারী দেশ কাতার ও পাকিস্তানের প্রতিনিধিরা এই আলোচনায় যোগ দিয়েছেন। রবিবার ইসলামাবাদে সমঝোতা স্মারক স্বাক্ষরের ধারাবাহিকতায় কারিগরি পর্যায়ের আলোচনা অনুষ্ঠিত হবে বলে নিশ্চিত করে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়। এই ছিল সকালের বুলেটিন। একটু পরেই দেখবেন জেলা বুলেটিন। চ্যানেল 1-এর সাথে থাকুন, যুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে।